আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ছিলাম, ফার্স্ট ল দেখছিলাম এবং এটার কিছু প্রুফ দেখাইছি, আর একটা ম্যাথ সলভ করছিলাম, আর বিস্তারিত অনেক আলোচনা হয়েছে ভিতরে। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে টাইপ 2 এর ম্যাথগুলা দেখব, আর এখানে আসলে মুক্ত শক্তি নিয়ে একটু আলোচনা করা আছে। সো মুক্ত শক্তির ব্যাপারটা আমি একটু বোঝাবো। ঠিক আছে, তো শুরু করি। সবাই আসো, শুনতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার? একটু জানাই দাও কমেন্টে শুনতে পাচ্ছ কিনা সবাই। একটু জানাই দাও। ওকে ওকে, 13 জন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এখানে হচ্ছে আমরা মুক্ত শক্তি নিয়ে একটু দেখব। তো এখানে একটা সূত্র আমরা দেখতেছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডেল জি সমান সমান ডেল জি নট প্লাস আর টি লন কিউপি। তো এখানে আসলে কোনটার পরিচয় কি, মুক্ত শক্তি কি, এই সম্পর্কে আসলে আমাদের খুব একটা ধারণা থাকে না। সো আমি একটু বলতে পারি, মুক্ত শক্তি হচ্ছে সেই শক্তি যেটা কোনো একটা সিস্টেমে অ্যাভাইলেবল টু ডু ওয়ার্ক। তার মানে সহজভাবে যদি বলি, যেমন ধরো এটা যদি একটা সিলিন্ডার আর হচ্ছে পিস্টন হয়ে থাকে, ধরো এটা একটা সিস্টেম। তো এই সিস্টেমের মধ্যে যে পরিমাণ শক্তি অ্যাভাইলেবল, মানে পাওয়া যায়, যে পরিমাণ শক্তি অ্যাভাইলেবল টু ডু ওয়ার্ক, সেটাই হচ্ছে আমাদের মুক্ত শক্তি। ঠিক আছে, তার মানে জিনিসটাকে এভাবে তুমি চিন্তা করতে পারো, যেমন ধরো তোমার আছে 500 টাকা, এখন তুমি এই 500 টাকা খরচ করতে চাও। ধরো তুমি কিপটা মানুষ, তুমি খরচ করবা হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তোমার থাকতে পারে 500, বাট তুমি খরচ করতে চাচ্ছ হচ্ছে 200। তার মানে খরচ করার জন্য অ্যাভাইলেবল টাকার পরিমাণ কত? 200। তাহলে যে পরিমাণ টাকা অ্যাভাইলেবল, সেটাকে আমরা মুক্ত শক্তির সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, সেখানে টাকা দিয়ে দেখাইছি, যদি শক্তি দিয়ে দেখাইতাম তাহলে দেখো টোটাল আমার এতটুকু শক্তি থাকতে পারে, আর খরচ করার জন্য বা কাজে লাগানোর জন্য তোমার যদি শক্তির হিসেবে বলি, তাহলে ধরো 200 জুল অ্যাভাইলেবল আছে। তাহলে এটাকেই আসলে আমরা মুক্ত শক্তি বলে থাকতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মুক্ত শক্তির কনসেপ্টটা। কোনো একটা সিস্টেমে যে পরিমাণ শক্তি অ্যাভাইলেবল টু ডু ওয়ার্ক, সেটাই হচ্ছে মুক্ত শক্তি। ঠিক আছে, তো যার মুক্ত শক্তির পরিমাণ বেশি, সে হচ্ছে বেশি পরিমাণ কাজ করতে পারবে, যার কম, সে কম পরিমাণ কাজ করতে পারবে। সো জিনিসটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা একটা সূত্র দেখতেছিলাম, ডেল জি সমান সমান ডেল জি নট প্লাস আর টি লন কিউ পি। সো এটা আসলে কি মিন করে সেটা একটু বলি। ডেল জি কি? ডেল দিয়ে বুঝতেছো পরিবর্তন, আর জি দিয়ে কি বোঝাইতেছে? মুক্ত শক্তি। সো ডেল জি দ্বারা বোঝাইতেছে মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, এটা আসছে গিবস ফ্রি এনার্জি থেকে। হ্যাঁ, মুক্ত শক্তি সেই গিবসের নাম থেকে এখানে জিটা চলে আসছে। সো আমরা এটাকে বলতে পারি মুক্ত শক্তির পরিবর্তন। বাট এখানে দেখো, এই যে মুক্ত শক্তির পরিবর্তন, সেটা কিন্তু অপ্রমাণ অবস্থায়। সো অপ্রমাণ এবং প্রমাণ অবস্থা সম্পর্কে অনেকেই হয়তো জানো না। আমি একটু বলি যে প্রমাণ অবস্থা কখন হবে? যখন তোমার টেম্পারেচার থাকবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তারপর প্রেশার থাকবে হচ্ছে 1 atm। হ্যাঁ, তখন এই সমস্ত কন্ডিশন যদি থাকে এনভায়রনমেন্টে, তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে প্রমাণ অবস্থা। আর প্রমাণ অবস্থায় সবসময় দেখবা এখানে নট দ্বারা প্রকাশ করা হয় উপরে। হ্যাঁ, যেমন তোমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা যারা পড়ছো তারা জানো যে ই নট সেল এইভাবে বুঝাইতো কি? প্রমাণ বিভব। ঠিক আছে, ই নট দিয়ে বোঝাইতো প্রমাণ অবস্থার জন্য বিভব। তো নট দিয়ে সবসময় বোঝায় প্রমাণ অবস্থা। আর এটা কীরকম? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm প্রেশার। ওকে,
তাহলে আমরা বলতে পারি যে এটা যদি অপ্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন হয়, যেখানে নটটা নাই, আর তাহলে ডেল জি নটটা কি হবে, সেটা হবে কি প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন। তো প্লাস আর টি লন কিউপি। সো আর জানো কি, মোলার গ্যাস ধ্রুবক। সো এটা তোমরা জানো, মোলার গ্যাস আর হচ্ছে ধ্রুবক। আর এখানে যে টিটা আছে, টিটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের যে টেম্পারেচারটা থাকে, তাপমাত্রা। আচ্ছা, তো পাশে কি আছে, পাশে হচ্ছে লন, তারপর আছে হচ্ছে কিউপি। সো এই জায়গাটায় কিউপি থাকতে পারে, কিউসি থাকতে পারে। সচরাচর তাপগতিবিদ্যায় আমরা হচ্ছে এটাকে কিউপি হিসেবেই দেখে থাকি, কারণ আমরা গ্যাস নিয়ে ম্যাক্সিমাম টাইম ডিল করে থাকি। সো কিউটা কি, কিউ কি আমরা এখানে একটু লিখে দিই। কিউ হইতেছে বিক্রিয়ার অনুপাত, বিক্রিয়ার অনুপাত, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে গ্যাস নিয়ে আলোচনা করব বেসিক্যালি। আর একটা জিনিস একটু খেয়াল করো, তোমরা হয়তো বা কেসিকেপির জায়গায় কিউ এর একটা পরিচয় জানছিলাম, ঠিক আছে। তো আমরা এভাবেও লিখতে পারি, কিউসি লিখতে পারি, কিউপি লিখতে পারি। সো এই সমস্ত জিনিস নিয়ে আমরা আগের পার্টে আলোচনা করছিলাম। তো এখানে আমরা সিম্পলভাবে বলি এটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত, সিম্পল। আর পি দিয়ে বোঝাইতেছে এখানে আসলে আমরা ডিল করি, গ্যাস নিয়ে ডিল করি, হ্যাঁ। তো যাই হোক, এবার এই সূত্রটা কিভাবে আসছে এটা অনেকের মনেই প্রশ্ন জাগে, যে ডেল জি সমান সমান ডেল জি নট প্লাস আর টি লন কিউপি, এটা কিভাবে আসছে। সো এই সম্পর্কে আসলে জানার খুব প্রয়োজনীয়তা নাই, তোমরা যখন অ্যাডমিশনে উঠবা তখন আমরা ডিটেলসে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন দেখো অপ্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন। তো এখান থেকে যদি আমরা এই লাইনটায় যাই, তাহলে দেখতে পারতেছো এখানে একটা জিরো চলে আসছে। সো জিরোটা কেন আসছে দেখো, যে কোনো একটা সিস্টেম যখন সাম্যাবস্থায় চলে আসে তখন কিন্তু সে কাজ করার সামর্থ্য হারায় ফেলে, ঠিক আছে। তখন কিন্তু সে কাজ করার সামর্থ্য হারায় ফেলে, হ্যাঁ। যেমন ধরো আমরা কি জানি যে এটা হচ্ছে একটা ব্যাটারি। সো ব্যাটারির উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমরা জানি যে বিদ্যুৎ স্থানান্তরিত হয়, ঠিক আছে, কারেন্ট ফ্লো হয়। তো এখন কথা হইতেছে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে ব্যাটারিটা অচল হয়ে যায়। সো ব্যাটারিটা কেন অচল হয়, কারণ তখন তার কাজ করার সামর্থ্যটা নষ্ট হয়ে যায়। সো যখন এরকম হয় যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব এটা যখন আর আলাদাভাবে তোমার সিগনিফাই করা যায় না, যখন তাদের বিভব একদম সমান হয়ে যায়, বিভব পার্থক্য যখন জিরো থাকে, তখন কিন্তু আমরা বলতে পারি ব্যাটারিটা ডেড হয়ে গেছে। সো যখন ডেড হয়ে যায় তার কাজ করার সামর্থ্যটা হারায় যায়, আর সে তখন সাম্যাবস্থায় চলে আসে, ঠিক আছে। সো যখন সাম্যাবস্থায় চলে আসে তখন কিন্তু তার কাজ করার সামর্থ্যটা থাকে না। সো এর জন্য আমরা বলতে পারি যে সাম্যাবস্থায় সবসময় তোমার ডেল জি যেটা সেটা হচ্ছে জিরো হয়ে যাবে, কারণ সাম্যাবস্থায় তার কাজ করার সামর্থ্যটা নষ্ট হয়ে যায়, থাকে না, হ্যাঁ। সো এই উদাহরণটা আমরা ব্যাটারি দিয়ে দিলাম, যে যখন বিভব পার্থক্য একেবারেই থাকে না, সব বিভব যখন এই প্রান্ত এবং এই প্রান্তের সমান হয়ে যায় তখন পার্থক্য থাকে না। আর পার্থক্য যদি না থাকে আমরা জানি যে এই ব্যাটারি দিয়ে কোনো বাল্ব জ্বালাইতে পারি না, তার মানে কোনো কাজ করতে পারি না। আর কাজ যদি না করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ডেল জি এর জায়গাটায় জিরো বসাবো, কারণ আমাদের জি এর পরিচয়টা কি ছিল, যে পরিমাণ শক্তি অ্যাভেলেবল টু ডু ওয়ার্ক, আর সাম্যাবস্থায় আসলে কাজ করার সামর্থ্যটা থাকে না, এই কারণে জিরো বসাইছি, ঠিক আছে। তো এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে ডেল জি নট, কারণ এটা তো প্রমাণ অবস্থার জন্য, এটা তো আর চেঞ্জ হয় না, এটা থাকবেই, প্লাস আর টি। এবার এখানে চলে আসো লনের এই পাশে আমরা কিউপি এর জায়গায় এবার কেপি বসাইছি। সো তোমরা আগে দেখে আসছো কেসি কেপির জায়গায় কিউ ছিল বিক্রিয়ার অনুপাত, আর যখন আমরা সাম্যাবস্থায় অনুপাত নিয়ে কাজ করব তখন আমরা তাকে কে দ্বারা রিপ্লেস করতাম। সো কিউসি দেখছো অথবা কিউপি দেখছো, কেসি কেপির জায়গাটায় দেখছিলাম। তো এরা ছিল তোমার কখন, যে কোনো সময়, সাম্যাবস্থা ব্যতীত যে কোনো সময় বিক্রিয়ার অনুপাত। আর কিউসি কিংবা কিউপি এগুলা কখন তোমরা দেখে আসছো,
এগুলা কিন্তু দেখে আসছে হচ্ছে সাম্যাবস্থার জন্য, ঠিক আছে, সাম্যাবস্থায়। তাহলে দেখো যখন আমরা এরকম সাম্যাবস্থায় চলে আসছি, ডেল জি যখন 0 হয়ে গেছে, তখন কিন্তু এই কিউপি এর জায়গায় আমরা হচ্ছে আর কিউপি রাখতে পারবো না, কেপি দ্বারা রিপ্লেস করে দিব। সো এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে হচ্ছে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। সো এখন একটা বিষয় একটু বলি, সাম্য ধ্রুবকে অনেক সময় দেখবে এখানে পি উল্লেখ করে, আবার অনেক সময় নাও করতে পারে। সো এটা কোনো ব্যাপার না আসলে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম এখানে পি উল্লেখ করা থাকে, আর যদি নাও থাকে তাও আসলে তোমাকে বুঝতে হবে সাম্য ধ্রুবক বলতে আসলে লনের পাশের এই টার্মটাকেই বোঝানো হইতেছে। সো অনেক সময় দেখবা যে লন কে পি না দিয়ে শুধু লন কে দিয়ে দিছে, তো লন কে এর পরিচয় ওই একই হবে, সাম্য ধ্রুবক হবে, ঠিক আছে। আচ্ছা, যখন সাম্যাবস্থায় চলে আসছি তাহলে এখানে কি করলাম, লন কিউপি নিছিলাম, এবার লন কেপি নিলাম, কেপি হয়ে গেছে। তাহলে এখন একটা কাজ করি, আমরা হচ্ছে ডেল জি নটের ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি। তাহলে আর টি লন কেপি এটাকে হচ্ছে অপোজিট প্রান্তে নিয়ে যাই, তাহলে ডেল জি নট সমান সমান আমাদের কি আসে, মাইনাস আর টি লন কেপি। তাহলে এই যে অংশটুকু আমরা পাইলাম, এটা হচ্ছে আমরা একটা সূত্র হিসেবে খুব ভালোভাবে মনে রাখবো, ঠিক আছে, এটা আমরা সূত্র হিসেবে খুব ভালোভাবে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্টে জানায় দাও দেখি। ইয়েস, ইয়েস ব্রো। আচ্ছা, অনেকেই আছে, 12 জন, ওকে, সমস্যা নাই। এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ, একটু জানায় দাও কমেন্টে। ইয়েস, ইয়েস। এই তোমাদের কি রোজায় ধরছে নাকি? বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ও সবাই বুঝে গেছি। আচ্ছা, তো এখন আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, তো তোমরা একটা জিনিস এখানে একটু মনে রাখবা অবজেক্টিভের ইনফরমেশন হিসেবে, কিংবা রিটেনে অনেক সময় তোমাদের জানতে দিতে পারে, যে ডেল জি যখন নেগেটিভ হবে, ডেল জি যখন নেগেটিভ হবে তখন বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তোমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাতে পড়ছো, আমার ব্যাচে যারা ছিল সেগুলো আমরা কিন্তু বলছিলাম। সো বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কখন, যখন ডেল জি নেগেটিভ হবে, হ্যাঁ, আর ডেল জি যখন পজিটিভ হবে তখন বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত নয়, স্বতঃস্ফূর্ত নয়। ওকে, তো এবার আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো এখানে একটা ম্যাথ আছে, কি বলছে যে PbCl2 এস, ওকে, পিবি প্লাস হচ্ছে Cl2, ওকে, এটাকে ভাঙছে আর কি। তো এই বিক্রিয়ায় বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেল এইচ সমান সমান 354 কিলোজুল পার মোল। আচ্ছা, আরেকটা জিনিস বলছে ডেল এস সমান সমান 153 জুল পার মোল পার কেলভিন হলে বিক্রিয়াটির মুক্ত শক্তির পরিবর্তন হিসাব করো। সো এখন দেখো, মুক্ত শক্তির পরিবর্তন হিসাব করতে বলছে, তার মানে হচ্ছে ডেল জি বের করতে বলছে। আর এখানে আমাদের তাপের পরিবর্তন দেওয়া আছে বা এনথালপির পরিবর্তন দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে ডেল এস। তো তার মানে বোঝা যাইতেছে যে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে নিশ্চয়ই এই দুইটা জিনিসের সম্পৃক্ততা আছে, তার মানে একটা ভিন্ন সূত্র আছে। তো চলো আমরা সূত্রটা একটু দেখে নিই আগে। দেখো, আমাদের সূত্রটা হচ্ছে এরকম, ডেল এইচ সমান সমান টি ডেল এস প্লাস হচ্ছে ডেল জি। সো এইটাকে আমি একটু বুঝাই, দেখো মনে রাখার সুবিধার্থে এভাবে বলতে পারি। সো এটা হচ্ছে তোমার ইনপুট আর এটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো, এটাকে এভাবে বলতে পারো যে ডেল এইচ, হ্যাঁ, সো ধরো তুমি হচ্ছে পড়ালেখা করো না, আমরা সবাই পড়ালেখা করি না, এটা কিন্তু জানি, সবাই ফাঁকিবাজ, হ্যাঁ, একটু সময় পাইলেই ফেসবুকে গুতাই, তারপরে বন্ধুরে মেসেঞ্জারে গুতাই, তারপরে হচ্ছে টিভি দেখি, মুভি দেখি। সো যখন তুমি এরকম করো তখন কিন্তু তোমার মা কিংবা বাবা খুব বকাঝকা করে, এই বেটা পড়ালেখা করস না কেন, হ্যাঁ, পিড়ায়, বলে তোর সাথে রিক্সালার বিয়ে দিব, বা যারা ছেলেরা আছে তাদেরকে বলে যে
তুই হচ্ছে রিক্সাওয়ালা হবি। সো এখন এই যখন বকাবকি করতেছে তোমাকে, তুমি ধরো পড়ালেখা করো না, সেই বকাবকি করাটা আমরা হচ্ছে ডেল এইচ এর সাথে তুলনা করতে পারি। যেমন ধরো তোমার বাবা কিংবা মা তোমাকে হচ্ছে তাপ দিচ্ছে, ঠিক আছে? সো তোমাকে যদি তাপ দেয় তাহলে তোমার কি হওয়া উচিত? ধরো তোমার কিন্তু ভাল লাগতেছে না, হ্যাঁ, তুমি তাপ দিতেছে, তোমার একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে, গরম লাগতেছে, ভাল লাগতেছে না, হ্যাঁ, তো তখন কিন্তু তোমার টেম্পারেচার বাড়তে থাকবে, বা আমরা বলতে পারি যে তাপ দিলে তোমার টেম্পারেচার বাড়বে শরীরে, ঠিক আছে? সো এই টেম্পারেচারটাই এখানে রাখা হয়েছে। এখন কথা হইতেছে শুধু কি টেম্পারেচারই বাড়বে? বাড়বে না কিন্তু, হ্যাঁ, তুমি কিন্তু এভাবে চিন্তা করতে পারো যে টেম্পারেচার যখন বাড়তেছে তোমার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাবে, তখন কিন্তু তুমি ঝামেলা শুরু করে দিবা, বিশৃঙ্খলা শুরু করে দিবা। কার সাথে বিশৃঙ্খলা করবা? ধরো তুমি হইতেছে তোমার বাসায় ছোট ভাই বোন আছে, ওরে ধরে থাপড়ানো শুরু করছো, বিশৃঙ্খলা করছো। সো বিশৃঙ্খলাকে আমরা কিভাবে দেখাইতে পারি? এই ধরো তোমার বিশৃঙ্খলার পরিমাণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, সো দেখো তোমার তাপ দিতেছে, তোমার ভাল লাগতেছে না, মেজাজ গরম হয়ে যাইতেছে, তার মানে তাপমাত্রা আছে এখানে। তারপর তোমারে ভাল লাগতেছে না, তুমি ভাই বোনরে ধরে পিড়ানো শুরু করলা, তো তুমি একটা বাসায় ঝামেলা লাগাই দিলা, বিশৃঙ্খলা সৃষ্টি করলা। সো এটা হচ্ছে তোমার এনট্রপির পরিবর্তন। আর একই সাথে তোমার একটা বোধোদয় হইল যে না, আসলে জীবনে পড়ালেখা করতে হবে, ফার্স্ট হইতে হবে এবং পাবলিকে চান্স পাইতে হবে, বুয়েট বুটেক্সে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হবে। সো তোমার তখন কি হইলো? জীবনে কাজ করার স্পৃহা জন্ম নিল। তুমি ধরো চিন্তা করলা যে ব্যাপক পড়ালেখা করে উল্টায় ফেলাবা, ঠিক আছে? সো এই যে কাজ করার যে স্পৃহাটা জন্ম নিল, সেটাকে আমরা বলতে পারি এখানে তোমার শক্তি বাড়ছে, কাজ করার জন্য তোমার আগ্রহ বাড়ছে। তো এটা হচ্ছে আমাদের মুক্ত শক্তির পরিবর্তন ঘটছে, এইটা আমরা বলতে পারি মুক্ত শক্তির পরিবর্তন। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা গল্পে আমরা মনে রাখার ওয়ে দেখাইলাম। এটা আমি এক ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, তো ভালোই লাগছে আমার কাছে জিনিসটা। তো এখন দেখো জিনিসটা যে ইনপুট সমান সমান আউটপুট, এটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা কিন্তু তোমার আসলে বাস্তবে হয় না। দেখা যায় আউটপুট সবসময় কম আসে, কজ এফিসিয়েন্সি লস বলে একটা কথা আছে। তো আমরা বলতে পারি যে থিওরিটিক্যাল কনসেপ্ট অনুসারে ডেল এইচ সমান সমান ডেল জি প্লাস হচ্ছে টি ডেল এস। এখন আমাদের এখানে যেহেতু ডেল জি নিয়ে আলোচনা করতেছি, তাহলে ডেল জি এর একটা সূত্র আমরা এভাবে ফর্ম করে রাখি। তো ডেল জি সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো, ডেল এইচ আর টি ডেল এসটাকে ওই পাশে পাঠাই দিই, সো টি ডেল এস। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের মেইন সূত্র, যেটাকে আমরা ইউজ করবো আসলে এই ম্যাথটা করার ক্ষেত্রে। সো ডেল জি এর আসলে বিভিন্ন রকম সূত্র আছে। একটা সূত্র আমরা দেখলাম এখানে, আরেকটা সূত্র আমরা এই যে এখানে দেখছিলাম শুরুতে। আবার ডেল জি নটের জন্য আমরা স্পেসিফিক একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে মাইনাস আর টি লন কে পি। সেই সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা ম্যাথটা করতে পারবো। আচ্ছা, আমরা একটু কমেন্ট চেক করি। অনেকে হাসতেছে, বলছে ছোট ভাই বোনরে থাপড়াইলে আবার আম্মায় আমারে থাপড়াইবে। ওই তো থাপড়াইবে তো বটেই, তোমার তাপমাত্রা গরম হয়ে গেছে, তখন তুমি মনে করো যে পড়ালেখা শুরু করে দিবা শক্তি পায়া, মুক্ত শক্তি, তখন হচ্ছে দেখবা যে থাপড়া থাপড়ি বন্ধ, তখন আদর শুরু হবে। ওকে, আচ্ছা, তো চলো বেসিক আমরা ম্যাথটা করি। তো এখানে বলছিল কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, তো এখানে একটা তাপমাত্রা বলে দিছে, এটাকে আমরা হচ্ছে টি ধরে নিতে পারি। আর ডেল এইচ, ওই যে ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে, কিলো জুলে দেওয়া আছে, এটা একটু খেয়াল করো। আর এখানে এই ডেল এস, এটা কি? এটা হচ্ছে ওই যে বিশৃঙ্খলা বা এনট্রপির পরিবর্তন বলতে পারি, মুক্ত শক্তির পরিবর্তন হিসাব করতে বলছে। তো চলো শুরু করি। সো আমাদের ডেল জি সমান সমান আমরা কি লিখতে পারি? ডেল জি সমান সমান ডেল এইচ মাইনাস হচ্ছে টি ইন্টু ডেল এস। তাহলে এখানে ডেল জিটা বের করতে চাচ্ছি, তাহলে ডেল জি সমান সমান ডেল এইচ। সো ডেল এইচ এর ভ্যালু কত বলছে একটু দেখো, ডেল এইচ এর ভ্যালু কত বলছে? এইটা এই যে এখানে দেওয়া আছে 354 কিলো জুল পার মোল। তো এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে তুমি হচ্ছে জুলে হিসাব করবা, কারণ এখানে এনট্রপি দেখো জুলে আছে। সো আমরা একটা কাজ করতে পারি, ডেল এইচটাকে আমরা হচ্ছে জুলে কনভার্ট করে ফেলি। তাহলে 354 ইন্টু হচ্ছে 1000 কিলো জুল থেকে জুলে চলে গেলাম। তারপর কি আছে? মাইনাস টি। সো টি কত? তাপমাত্রা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস। সো 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? 273 প্লাস 25 মানে 298
ইন্টু ডেলেস। সো ডেলেস কত বলছে দেখো, 153 জুল পার মোল পার কেলভিন। সো 153। আচ্ছা, তো এটা আমরা একটু হিসাব করি। বলো তো কত আসে ছোট্ট বন্ধুরা, দেখি তো কে পারো। পিড়া পিড়া মায়ের মুড় খাওয়ার আগে আগেই বলে দাও কত আসে, কত আসে বলো। হ্যাঁ, বলো বলো তাড়াতাড়ি বলো, দেখি কমেন্ট বক্স চেক করি। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া পরিমাণগত রসায়ন পড়তেছি, এর ভিতর এই মিশাবো। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যারা অ্যাডভান্স অ্যাডমিশন তুখোর ব্যাচে আসো, যারা হচ্ছে 21 ব্যাচে, তাদের জন্য আমরা একটা অ্যাডভান্সড অ্যাডমিশন ব্যাচ চালু করছি। সো যারা তুখোর ব্যাচে আসো তারা হচ্ছে পড়তেছো, তাদের হচ্ছে 30 তারিখে পরীক্ষা। সো বেস্ট অফ লাক। মোহাম্মদ সাব্বির পড়ালেখা করতেছে, ওকে। আচ্ছা, ডেল জি এর ভ্যালু কত আসছে বলো তোমরা, একটু বলো, জানায় দাও। ওরে কেউ দেখি রিপ্লাই দেয় না। আচ্ছা, অনেকটা স্লো ফেসবুকে, আমরা এটাও জানি। হ্যাঁ আসছে, আচ্ছা 308406। ওকে, ঠিক আছে। আমরা দেখি, এরকমই আসার কথা। 308 তারপর হচ্ছে 406। ওকে, ঠিক আছে, চলে আসছে। তাহলে ডেল জি এর ভ্যালু আসছে তো আর জুল পার মোল, কারণ এখানে মোলের অংশ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখন এটা কি আসছে, এটা কিন্তু আসছে হচ্ছে পজিটিভ, তাই না? দেখো পজিটিভ আসছে। তো আমাদের এখানে আরো কিছু প্রশ্ন করছে, দেখো যে বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো, বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এরকম একটা প্রশ্ন আসছে। সো তোমরাই বলো, বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো ডেল জি এর ভ্যালু কত আসছে, কি আসছে, পজিটিভ নাকি নেগেটিভ, অ্যান্সার দাও। স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, জানাও জানাও, কমেন্টে জানায় দাও। জানাও জানাও। বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আচ্ছা, তো দেখো এখানে যেহেতু ডেল জি এটা পজিটিভ আসছে, আর পজিটিভ আসলে আমাদের সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আর এখানে দেখো আরেকটা প্রশ্ন আমাদের করছে যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপহারী। সো এটা খুবই সিম্পল, এটা কঠিন কিছু না। তুমি একটু খেয়াল করো যে ডেল এইচ এটা কি, এটা নেগেটিভ না পজিটিভ। সো এটা যেহেতু পজিটিভ আছে, তার মানে আমরা বলতে পারি বিক্রিয়াটা কি হবে বলো তো, অ্যান্সারে জানায় দাও, কমেন্টে জানায় দাও। বিক্রিয়াটি হবে হবে তাপহারী। ঠিক আছে, ওকে। সো যেহেতু পজিটিভ, সো তাপহারী। ওকে, আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি। তো এই পর্যন্ত যা পড়াইছি সবকিছু বুঝতে পারছো, ক্লিয়ার? সে ইয়াস ইয়াস, সে ইয়াস। দেখি 20 জন আছে, বাহ বাহ, কি ভালো। তোমরা হচ্ছে তোমাদের গ্রুপগুলোতে জানায় দাও, সবাইকে নিয়ে আমরা ক্লাস করি। আস্তে আস্তে আমাদের মেম্বার বাড়বে, সবাই মিলে একসাথে ক্লাস করার মধ্যে আনন্দ আছে। আমরা একটু গল্প টল্প করবো, ফুর্তি করবো, ঠিক আছে? সো আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, তো এবার দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, আমরা চলো এই ম্যাথটাও সলভ করি। তো এই ম্যাথটায় কি বলছে, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন।
হচ্ছে অ্যামোনিয়া। তো এখানে ডেল এইচ এর ভ্যালু বলছে -92 কিলোজুল। ওকে, তার মানে এই বিক্রিয়ার যে তাপ সেটা বলা আছে, আর এখানে ডেল এইচ এর ভ্যালু আমরা দেখতেছি হচ্ছে নেগেটিভে আসছে। ওকে, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, যাই হোক, তো আমাদের এখানে কি বলছে যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন। সো এখানে এনট্রপির পরিবর্তন বলে দিছে, এটা হচ্ছে আমাদের ডেল এইচ এস, আর এখানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের টি। বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত, সো এইটা বের করতে বলছে। এখন তোমরাই বলো যে এই ধরনের প্রশ্ন যদি করা হয়ে থাকে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত, এবং এখানে ডেল এস আছে, টি আছে, তাহলে আমাদের আসলে কি বের করা উচিত বা কি চেক করা উচিত? আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো আমাদের এখানে কি করতে হবে। তোমরা বলো তো কি করব? আমরা হচ্ছে এখানে ডেল জি বের করব, ঠিক আছে? সো ডেল জি বের করার পরে আমরা সিদ্ধান্ত নিব। সো ডেল জি সমান সমান আমরা কি জানি? ডেল জি সমান সমান জানি হচ্ছে ডেল এইচ মাইনাস হচ্ছে টি ডেল এস। তাহলে এখানে আসো, ডেল এইচ এর ভ্যালু কত বলছে? ওই যে বলে দিছে, দেখো -92, এবং এখানে আসছে হচ্ছে কিলোজুল, আর এখানে দেখতেছি জুল। তো চলো আমরা জুলে হিসাব করি। তাহলে -92 ইন্টু হচ্ছে 1000, এটা একটু রাখলাম ব্র্যাকেটে, মাইনাস টি, টেম্পারেচার কত? 250। সো 250কে অবশ্যই আমার কেলভিনে নিতে হবে, তাহলে 273 প্লাস 250 ইন্টু এখানে দেখতেছি হচ্ছে ডেল এস আছে। সো ডেল এস কত বলছে? ডেল এস বলছে হচ্ছে -2 জুল পার কেলভিন। সো আমি এটাকে লিখে দিলাম -2, আর জুল আছে, চেঞ্জ করার দরকার নাই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের মান কত আসে? আমাদের মান আসে হচ্ছে এরকম কিছু একটা, -90954 জুল, ঠিক আছে? সো এরকম একটা কিছু মান আমাদের আসবে। তাহলে বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত নাকি অস্বতঃস্ফূর্ত? এটার অ্যান্সার কি হবে বলো? এটার উত্তরটা দাও তোমরা দেখি। বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে নাকি অস্বতঃস্ফূর্ত হবে বলো দেখি। জানা দাও, কমেন্ট বক্স চেক করতেছি, জানা দাও দেখি দেখি কে পারে, সবার আগে কে জানা দেখি। দেখো স্বতঃস্ফূর্ত, হ্যাঁ দেখো ডেল জি হচ্ছে নেগেটিভ আসছে, আর নেগেটিভ হলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে। ভেরি গুড। জানাইছে কে সবার আগে? আবু বাক্কার সিদ্দিক। ওকে, ঠিক আছে। আরেকজন জানাইছে মাহমুদুল আহমেদ জোনায়েত। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এবার এখানে চলে আসো, 2 নম্বরে আমাদের কি বলছে আমরা একটু চেক করি। যে সাম্য ধ্রুবক দেওয়া আছে, মানে ওই যে কেপি এর ভ্যালুটা বলা আছে, তা আমাদের বলছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন বের করো। হ্যাঁ, সবাই পারতেছে, স্বতঃস্ফূর্ত, ভেরি গুড। সো প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন বলতে আসলে কি বোঝাইতেছে? ডেল জি নট। আমরা বলছিলাম প্রমাণ অবস্থার জন্য এখানে নট আসবে, আর এখানে কেপি দেওয়া আছে। সো দেখো এরকম একটা সূত্র হয়তো আমরা দেখে আসছিলাম, দেখো এখানে বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, যে কেপি এবং ডেল জি নট এদের মধ্যে একটা সূত্র আছে, সম্পর্ক আছে। তো চলো আমরা এটাই বের করি, ডেল জি নট বের করতে বলছে। সো আমাদের সূত্রটা হচ্ছে ডেল জি নট ইকুয়াল -RT লন কে পি, ঠিক আছে? তাহলে চলো এখানে আমরা মান বসাই। এখন আসো মাইনাস আর। সো আর এর মান কত বসাবো? আর এর মান কত বসাবো সবাই একটু জানাও তো, কত বসাবো? অবশ্যই আর এর মান আমাদের এখানে এসআই ইউনিটে বসাইতে হবে, এবং এটা কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। সো কেন এসআই ইউনিটে বসাইতেছি বুঝতেই পারতেছো, আমরা হচ্ছে শক্তি নিয়ে আলোচনা করতেছি, মুক্ত শক্তি। সো বুঝতেই পারতেছো এখানে হচ্ছে আমাদের জুল টুল নিয়ে হিসাব নিকাশ হয়। সো আমরা অবশ্যই এসআই ইউনিটে হিসাব করব। তাহলে কত? 8.314 ইন্টু টেম্পারেচার কত? 250। সো 250 প্লাস হচ্ছে 273 ইন্টু লন, এখানে আছে হচ্ছে কেপি। কেপি কত বলছে? 0.253। তাহলে দেখো তো এটা কত আসে ভাইয়া, জানাও তো দেখি অ্যান্সার, ছোট্ট বন্ধুরা, সেরাদের সেরারা, দেখি অ্যান্সারটা জানিয়ে দাও কমেন্টে।
হ্যাঁ, সবাই আর এর মান জানাচ্ছে, ভেরি গুড, এক্সেলেন্ট, সুন্দর। কত কত কমেন্টে জানায় দাও, অ্যান্সার কত আসছে দেখি কে পারে। ওয়েটিং ওয়েটিং। $5976.04 তাইবুর রহমান মিম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো মিমের যে ভ্যালুটা আসছে সেটা ঠিক আছে, তো আমরা মিমের ভ্যালুটা নিয়ে নেই, আর দেখি কেউ বের করছে কিনা। হ্যাঁ, অনেকেই বের করতেছে, 5976.047। ওকে, তাহলে এটাই হইতেছে আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। সে ইয়াস ইয়াস, দেখি কারা কারা আমার সাথে আছে। সেরাদের সেরা স্টুডেন্ট, তাপ গতিবিদ্যার জাহাজ হয়ে যাবে এক একজনে, তাপ রসায়নের। ইয়েস, বুঝতে পারছো ভাইয়া? এ ভাইয়ে একটু জানো দেখি। দেখি সবাই জানাচ্ছে ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এখানে কথা একটু পরে পরে আসে, বুঝছো? সো অনেক সময় দেখবা যে তোমরা, আমি একটু চুপ হয়ে আছি কারণ তোমরা কমেন্ট করতে আসতে একটু লেট হয়। এখানে আমার কথাটা আমি আগে বলতেছি, তোমাদের কাছে একটু পরে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? একটু জানাও ইয়েস। ইয়েস ইয়েস, এই তো, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, সবাই অ্যান্সার বের করতেছে, বাহ। মিমতা, আবু বকর সিদ্দিক, বর্ণালী বর্ণা, রাগিব আহমেদ, আহনাফ ফাইয়াজ, সবাই ক্লাস করতেছে, ভেরি গুড। তো ঠিক আছে, এবার আমরা আরেকটা ম্যাথে চলে আসি। এই ম্যাথটা হচ্ছে কঠিন কিছু না, এই ম্যাথটাও সোজা। তো আমরা দেখি এখানে কি বলছে, যে 2NO প্লাস হচ্ছে অক্সিজেন 2NO2। তো বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে ওই যে তাপমাত্রা দেওয়া আছে, বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান এইটা দেওয়া আছে, তার মানে আমরা এটাকে কে দ্বারা রিপ্লেস করতে পারি, হলে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হিসাব করো। তো ঠিক আছে, চলো, এই ম্যাথটা কিছুই না, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন মানে আবার ডেল জি নট বের করতে বলছে। তো এই ম্যাথটা তোমরা করে ফেলো, আমার আগ দিয়ে তোমরা করে ফেলো, অ্যান্সার কত আসছে জানাই দাও। ঠিক আছে, সো আমরা জানি কি ডেল জি নট সমান সমান মাইনাস আর টি লন কে। কে পি দিতে পারো, কেও দিতে পারো, কোনো সমস্যা নেই, আগেই বলছি। সো মাইনাস আর 8.314 ইন্টু টেম্পারেচার, টেম্পারেচার কত 25, 25 মানে কত 298, 273 প্লাস 25। ওকে, সো লন আর হচ্ছে কে, সো কে কত 2 ইন্টু 10⁻12। আচ্ছা, সো এখানে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা কত আসে জানাই দাও দেখি, এটা কত আসে। দেখো তো অ্যান্সারটা এরকম কিছু একটা আসে কিনা, -70175.166, এরকম কিছু একটা আসতে পারে। দেখো তো এরকম আসছে কিনা। হ্যাঁ, ইয়েস। এত দেরিতে যায় হাতসা, এটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা, কেন যায় জানি না। আমি অনেক আগে কথা বলতেছি, তোমাদের কাছে যায় অনেক পরে। সো দেখা যায় যে আমি একটা কথা বলে বসে আছি, তোমরা ওটা রিসিভ করতেছো 2 মিনিট পরে, পরে তোমরা একটা ফিডব্যাক দিতেছো, তখন আমি আবার কথা বলতেছি, সো মাঝখানে একটু গ্যাপ থাকে। আচ্ছা, হ্যাঁ, এরকমই কিছু একটা আসছে। ওকে, ভেরি গুড, রাগিব আহমেদ অ্যান্সার দিছে আমাদেরকে। তো এখন আমাদের যে কথাটা, মাইনাস দ্বারা আমরা বুঝতেছি যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ঘটবে। ওকে, তো এখানে দেখো, এখানে আরেকটা প্রশ্ন করছে যে সাম্যের অবস্থান বিক্রিয়ক না উৎপাদের দিকে সরে যাবে। তো এখন চিন্তা করো, এটা আসলে আমরা কিভাবে চিন্তা করব বা কিভাবে বের করব। দেখো, এটা হচ্ছে আমাদের আদর্শ বিক্রিয়া। সো এই বিক্রিয়ার রেসপেক্টে আমাদের কিছু ইনফরমেশনগুলো দেওয়া ছিল। তো আমরা দেখলাম বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মানে এই 2NO প্লাস O2
এরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে তোমার সামনের দিকে ধাবিত হবে এবং 2NO2 তৈরি করবে। ঠিক আছে, এটা স্বতঃস্ফূর্ত, এই ওয়েটা স্বতঃস্ফূর্ত। তো এখানে বলছে সাম্যের অবস্থান বিক্রিয়ক না উৎপাদের দিকে সরে যাবে। তুমি এখন চিন্তা করো যে কোন দিকে যাবে। স্বতঃস্ফূর্তভাবে যদি বিক্রিয়া ঘটে থাকে তাহলে অবশ্যই এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে তোমার উৎপাদ। তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটলে তোমার সাম্যের অবস্থান কোন দিকে সরে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে ধাবিত হবে। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে সরে যাবে। সাম্যের অবস্থান উৎপাদের দিকে সরে যাবে। ঠিক আছে, সামনের দিকে ধাবিত হবে, সাম্যের অবস্থান উৎপাদের দিকে সরে যাবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। সে ইয়াস, ক্লিয়ার 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 জানাও, একটু জানাও ছোট্ট বন্ধুরা, আমরা শেষের দিকে আছি। ইয়েস ইয়েস, একটু পরে আসতেছে। এই তো ইয়েস জানাইছে, ভেরি গুড ভেরি গুড। দেখছো, তাহলে আমরা মুক্ত শক্তির যাবতীয় সমস্ত প্রকার ম্যাথ করে ফেললাম। আশা করি এই টাইপের মধ্যে আমাদের কোনো প্রবলেম আর হবে না ইনশাল্লাহ। বাহ বাহ বাহ, সবাই ইয়েস জানাইতেছে। আনাফ, ফাইয়াজ, রাকিব আহমেদ, তোফায়েল আহমেদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো চলো এবার আমরা কিছু কনসেপ্ট দেখি, আমরা কিছু কনসেপ্ট দেখবো এই জায়গাটায়। সো এটা একটু ঘোলা লাগতে পারে, সমস্যা নাই, তোমরা একটু জুম করে নিও, তাহলে সব বুঝতে পারবো। আমি সব কিছু বুঝাই দিতেছি, দেখো। সো এখানে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বিক্রিয়া তাপ মানে কোন একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপের চেঞ্জটা হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখব। সো বিভিন্ন বিক্রিয়ার রেসপেক্টে সেই তাপগুলাকে, সেই ডেলেজগুলাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো আমরা এখানে প্রথমে দেখব হচ্ছে সংগঠন তাপ বা গঠন তাপ, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে গঠন তাপ। সো এই সমস্ত জিনিসগুলা খুব ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে রাখা খুব জরুরি, বিকজ এগুলা যদি খুব ক্লিয়ার তোমার না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রকার ম্যাথ এটা বুঝতে পারবা না। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা আসলে, তো এখানে আমরা বলতেছিলাম যে গঠন তাপ বা সংগঠন তাপ। ঠিক আছে, তো এইটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যখন তোমার 1 মোল কোনো কিছু গঠিত হবে, 1 মোল যখন কোনো কিছু গঠিত হবে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে, তখন সেই বিক্রিয়ার যে তাপটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে গঠন তাপ বা সংগঠন তাপ। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা উদাহরণ এখানে দিতে পারি। যেমন ধরো কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন। তো কার্বন প্লাস অক্সিজেন এরা আসলে কি করবে? এরা আসলে বিক্রিয়া করবে, তাই না? সো বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সো এখন কথা হইতেছে, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, এটা আসলে কয় মোল তৈরি হয়েছে? 1 মোল। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। সো যে কোনো বিক্রিয়ার তাপটাকে আমরা আসলে কি বলে থাকি? আমরা বলতে পারি বিক্রিয়া তাপ বা ডেলএইচ, যে কোনো বিক্রিয়া। ঠিক আছে, আর এখানে যেহেতু তোমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাহলে এই যে বিক্রিয়া তাপটা, বিক্রিয়া তাপ, এই বিক্রিয়া তাপটাকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি? আমরা সংগঠন তাপের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, তো সংগঠন তাপের মধ্যে ফেলতে পারি কারণ এখানে কি আমাদের কন্ডিশন কি ছিল? যে 1 মোল উৎপাদ উৎপন্ন হবে এবং উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে গঠিত হইতে হবে। ঠিক আছে, আর এখানে আমরা একটু দেখতেছি যে এখানে 1 মোল তোমার উৎপাদ তৈরি হয়েছে, আর যেহেতু 1 মোল তৈরি হয়েছে তার মানে এই বিক্রিয়া তাপটাকে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি ডেলএইচ অফ ফরমেশন। তো ফরমেশন মানে কি? ওই যে এটাই বলতেছিলাম, এটা হচ্ছে তোমার গঠন তাপ। ঠিক আছে, সো এটাকে গঠন তাপ বা সংগঠন তাপ এই জিনিসগুলা বলা যাবে। সো কখন? যখন 1 মোল উৎপাদ উৎপন্ন হবে
উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমি একটু সিগনিফাই করতেছি, দেখো আরো স্পেসিফিক ভাবে। আচ্ছা, তো আহনাফ ফাইয়াজ বলছে ভাই এক্সাম্পলটা আরেকবার একটু বোঝালে ভালো হয়। আচ্ছা, সংগঠন তাপ কি বলছি দেখো, সংগঠন তাপে আমরা বলছিলাম যে এখানে দেখো এক মোল উৎপাদ যখন উৎপন্ন হবে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে, সরাসরি সংযোগে। যেমন ধরো আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কত, এখানে এক মোল তৈরি হয়েছে না? আর এই কার্বন ডাইঅক্সাইড কাদের সংযোগে তৈরি হয়েছে দেখো তো, এই যে কার্বন, এটা একটা উপাদান মৌল, আবার এই কার্বন ডাইঅক্সাইডের আরেকটা উপাদান হচ্ছে অক্সিজেন, তাহলে এদের সংমিশ্রণে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এবং তৈরি হওয়ার ক্ষেত্রে যদি এখানে আমরা এক মোল পেয়ে থাকি, তাহলে এই বিক্রিয়ার যে তাপটা সেটাকে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ বা সংগঠন তাপ। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো যখন আমাদের এক মোল কোনো কিছু তৈরি হবে এবং উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে, তখন আমরা বলতেছি সেটাকে হচ্ছে গঠন তাপ। যেমন আমরা আরেকটা উদাহরণ দেই, দেখো এই যে ধরো এখানে হচ্ছে তুমি হাইড্রোজেন নিছো, হাইড্রোজেনের সাথে তুমি কি করছো, হাফ মোল অক্সিজেন নিয়ে বিক্রিয়া করাইতেছো। তাহলে বিক্রিয়া করলে এখানে আসলে কয় মোল পানি তৈরি হবে তুমি একটু চিন্তা করো তো, এখানে কিন্তু তোমার এক মোল পানি তৈরি হবে। ঠিক আছে, এক মোল পানি তৈরি হবে। সো যদি এখানে এক মোল পানি তৈরি হয়, তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার যে তাপটা, সেই তাপটাকে আমরা বলতে পারি হচ্ছে ফরমেশন এনথালপি বা গঠন তাপ অফ পানি। ঠিক আছে, এবং দেখো এখানে উপাদান যে মৌল আছে তাদের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। সো আহনাফ ফাইয়াজ যে প্রশ্নটা করছিলা, সে কি বুঝতে পারছো বিষয়টা? এই পর্যন্ত বুঝছো যে উদাহরণ দুইটা দেখাইলাম? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু ইয়েস জানায় দাও। ইয়েস ইয়েস একটু জানায় দাও ভাই। ইয়েস, আচ্ছা ইয়েস, এই তো ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারতেছে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এখন এখানে জি ভাই ক্লিয়ার, ওকে। সো এবার এখানে একটু ব্যাপার আছে, কিছু জিনিস আছে। দেখো এখানে এই তিনটা পয়েন্টকে আমরা একটু ভালোভাবে মনে রাখবো। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে গঠিত হইতে হবে। সো এটা অনেকেই বুঝতে পারতেছো না, আমি দেখাচ্ছি, প্যারা নাই। আর প্রথম পয়েন্টটাতে বলা হয়েছে যে উৎপাদ এক মোল থাকবে, মানে তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা অবশ্যই এক মোল হইতে হবে। আচ্ছা, সো এখানে আরেকটা পয়েন্ট বলা হয়েছে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন, মানে সংগঠন তাপ যেটা, সেটা কিন্তু বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন হইতে পারে। যেমন আমি একটু বলি যে ধরো এই যে বিক্রিয়াটা তুমি করছো, এই বিক্রিয়াটা ঘটাইছো তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে যে সংগঠন তাপটা পাওয়া যাবে সেটা যদি এক্স হয়, তাহলে তুমি যদি এটাকে 45 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে ঘটাও, তাহলে তোমার যে সংগঠন তাপটা পাওয়া যাবে সেম বিক্রিয়া, সেটা অবশ্যই এক্স হবে না, সেটা ভিন্ন কোনো কিছু হবে, সেটা হবে ওয়াই। সো এটাই আসলে বোঝানো হইতেছে যে এই যে সমস্ত তাপ আমরা দেখতেছি সংগঠন তাপ, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য ভিন্ন ভিন্ন রকম হবে। ঠিক আছে, আচ্ছা। সো এবার আমি তোমাদের একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে আমাকে তোমরা অ্যান্সার দিবা। এখানে দেখো আমি যদি এরকম একটা বিক্রিয়া লিখি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তো এরা বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো, এটা হচ্ছে এক মোল তৈরি করলো। আচ্ছা, তো দেখো এইখানে যতগুলা তাপ দেখানো হইতেছে, সংগঠন তাপ, দহন তাপ, প্রশমন তাপ, গলন তাপ, বাষ্পীভবন তাপ, যেগুলা দেখানো হবে সবাই কিন্তু আসলে বিক্রিয়া তাপ।
তার মানে বিক্রিয়া তাপ বলতে শুধুমাত্র ΔH কে বোঝানো হইতেছে, সেটা যে কোনো বিক্রিয়ারই হইতে পারে। প্রশমন বিক্রিয়ার জন্য তোমার হইতেছে একবার আমরা ΔH বলে দিই, হ্যাঁ। সো এখন যেমন ধরো এটা একটা বিক্রিয়া, সো এই বিক্রিয়ার যে তাপটা সেটাকে আমরা ΔH বলতে পারি সিম্পলভাবে, এটা হচ্ছে বিক্রিয়া তাপ। সমস্ত বিক্রিয়ার তাপই হচ্ছে বিক্রিয়া তাপ হিসেবে আমরা বলে থাকি, ওকে। এখন আমরা যখন একটু স্পেসিফিকভাবে বলতে যাব তখন হইতেছে আমরা এই জিনিসগুলোকে আলাদা করব। যেমন ধরো আমি তোমাকে এখানে একটু বুঝাই, যেমন ধরো এখানে মিথেন, সো মিথেনকে আমরা কি করাইলাম, মিথেনকে হচ্ছে পোড়াইছি, মিথেনকে পোড়াইলে এখানে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি তৈরি হয়েছে, তাহলে এটা একটা বিক্রিয়া। সো বিক্রিয়ার যে তাপটা সেটাকে আমরা কি বলতে পারি, ΔH বলতে পারি, তাই না? আচ্ছা, সো এখানে আসলে কি হয়েছে দেখো, এখানে আসলে দহন ঘটানো হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা দহন বিক্রিয়াও বলতে পারি। সো এই যে বিক্রিয়া তাপ সেটা যখন দহনের ক্ষেত্রে হইতেছে সেটাকে স্পেসিফিকভাবে আমরা আরেকটু সিগনিফিক্যান্টলি বলতে পারি যে এটা হইতেছে ওই মিথেনের দহন তাপ। বুঝতে পারছো? সো সমস্ত বিক্রিয়ার যে তাপ সেটাই হচ্ছে ΔH, বাট আমরা যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এইখানে যেহেতু দহন ঘটাইতেছি তাহলে এটা হচ্ছে দহন তাপ, ঠিক আছে? এবং দহন বিক্রিয়ার ক্ষেত্রে 1 মোলের দহন আমরা ঘটাই। ঠিক একইভাবে যেমন ধরো আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে কাজ করতেছি, তো এখানে আসলে আমরা কি করতেছি, 1 মোল পানি গঠন করছি, তাহলে এই যে বিক্রিয়ার তাপটা ΔH সেটাকে স্পেসিফিকভাবে আমরা বলতেছি হচ্ছে পানির গঠন তাপ। এখানে হাইড্রোজেনের দহনও হয়েছে, এটাকে তুমি দহন তাপও বলতে পারো, বাট এটাকে পানির গঠন তাপ হিসেবেই বলা হয়। যাই হোক, এগুলা তোমাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, অনেকের কাছেই নতুন, সমস্যা নাই, আমি আস্তে আস্তে আসি, সব ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো আমার যে প্রশ্নটা তোমাদের কাছে ছিল, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার যে তাপ সেটাকে তো আমরা একদম ইন জেনারেল বিক্রিয়া তাপ বলতে পারি। এখন আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি যে এটাকে কি গঠন তাপ বলা যাবে, তোমাদের উত্তরটা কি হবে বলো দেখি একটু। উত্তরটা একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, একজন বলছে হচ্ছে বলা যাবে, আর কেউ কেউ জানাও। আচ্ছা, যাবে, এই তো অনেকেই বলতেছে হচ্ছে যাবে, একজন বলছে না। দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে না। কেন না? দেখো আমাদের সংজ্ঞাতে একটা কথা বলা হয়েছিল যে 1 মোল উৎপাদ উৎপন্ন হইতে হবে, ঠিক আছে? এখানে 1 মোল উৎপাদ তোমার তৈরি হয়েছে, ঠিক আছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে, কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে যে উপাদান যে মৌলগুলো আছে সে মৌল দ্বারা প্রত্যক্ষ সংযোগে গঠিত হইতে হবে। এখন তুমি একটু চিন্তা করো যে তোমার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটায় এই যে ক্যালসিয়াম অক্সাইড, এইটা কি মৌল না যৌগ? দেখো তো, দুটা ভিন্ন উপাদান মিলে একটা যৌগ হিসেবে আছে না? একটা যৌগ হিসেবে আছে না? তারপর এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি একটা মৌল? একটা মৌলের ফরমেশনে আছে না, কিন্তু এটা কিন্তু যৌগ হিসেবে আছে। তো দেখো 1 মোল তৈরি হইতেছে ঠিকই, কিন্তু এখানে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে কিন্তু 1 মোল গঠিত হয় নাই। সো যেহেতু হয় নাই, সো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার যে তাপটা সেটাকে আমরা বিক্রিয়া তাপ ইন জেনারেল বলতে পারি। সবার ক্ষেত্রেই, সব বিক্রিয়ার ক্ষেত্রেই তাদেরকে বিক্রিয়া তাপ বলা হয়। বাট আমরা যদি একটু স্পেসিফিকভাবে বলতে চাই যে এটা কি আসলে ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ, ΔHF ক্যালসিয়াম কার্বনেট লিখতে পারবো? অবশ্যই পারবো না,
কারণ এখানে কিন্তু উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয় নাই, যৌগের সংযোগে গঠিত হয়েছে। আচ্ছা, সো এখন দেখো তোমাদের এই যে বিক্রিয়াটা দেখাইছিলাম শুরুতে, কার্বন প্লাস অক্সিজেন, এইখানে আমরা দেখতেছি কার্বন ডাইঅক্সাইড 1 মোল তৈরি হয়েছে, কিন্তু কিভাবে তৈরি হয়েছে, একটা উপাদান মৌল, মানে এইটার এই যৌগের একটা উপাদান কার্বন, এই মৌল, এবং ওইখানে আমরা দেখতেছি একই মৌলের একটা অণু, এর দ্বারা আসলে এখানে প্রত্যক্ষ সংযোগে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সো এ কারণে আমরা এই বিক্রিয়ার যে তাপ, এটাকে আমরা ফরমেশন এনথালপি অফ কার্বন ডাইঅক্সাইড বলতে পারি। সো এখন একটা জিনিস তোমাকে বলি, উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে বলতে এটা বোঝাইতেছে না যে এখানে শুধুমাত্র একটা পরমাণু থাকবে, এরকম না, কিন্তু মানে হইতেছে যে উপাদানটা আছে, একই মৌলের একটা অণুও থাকতে পারে। যেমন ধরো এখানে আমরা দেখতেছি কি, 2টা অক্সিজেন পরমাণু মিলে আমাদের একটা অণু গঠন হয়েছে। সো উপাদান মৌল বলতে বোঝাইতেছে এখানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, যেমন ধরো এখানে একটা অণু গঠিত হয়েছে, বাট এখানে একই মৌলের 2টা পরমাণু আছে। সো উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগ বলতে এটাই বোঝানো হয়েছে যে ভিন্ন ভিন্ন মৌল বিশিষ্ট কোনো যৌগ থাকতে পারবে না। অক্সিজেনকে তোমরা একটা যৌগও বলতে পারো, কিন্তু এখানে কিন্তু উপাদান আমাদের একই রকম আছে, একই উপাদান আছে। সো জিনিসটা কি বুঝতে পারছো? জিনিসটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যদি গঠন তাপ আমরা বের করতে চাই, সেটা কিরকম হবে দেখো। আমাদের প্রথম কথা হইতেছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি হইতে হবে এবং উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে তৈরি হইতে হবে। সো আমি যদি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে বিক্রিয়া করাই এবং 1 মোল পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বিক্রিয়া তাপ বলতে পারলেও গঠন তাপ বলতে পারতেছিলাম না। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা গঠন তাপ কাকে বলবো? যখন আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব এবং উপাদান যে মৌল আছে, মানে কার্বন, ক্যালসিয়াম এবং অক্সিজেন, এই সমস্ত মৌলের প্রত্যক্ষ সংযোগে যখন আমরা এই 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব, তখন আমরা এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার যে তাপ, ইন জেনারেল বললে ΔH, আর আমরা যদি এইখানে ΔHF অফ ক্যালসিয়াম কার্বনেটও লিখি তাও কোনো সমস্যা নাই, কারণ উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে এখানে গঠন হয়েছে। দেখো ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, হ্যাঁ, একই মৌল দ্বারা অণু গঠন হয়েছে, সমস্যা নাই। বাট মৌল তো একই আছে, ভিন্ন মৌল যুক্ত হয়ে অণু তো আর গঠন হয় নাই, তাই না? সো এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, সো একজন বলছে ভাই সংগঠন তাপ মানে কি? তাহলে মৌলের বিক্রিয়ায় প্রাপ্ত বিক্রিয়া তাপ। হ্যাঁ, মৌলের বিক্রিয়ায় প্রাপ্ত, এবং এখানে একটা কথা আছে যে তোমার 1 মোল কোনো যৌগ গঠন হইতে হবে, ঠিক আছে? তো দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কি বললাম? তাইলে এইটা কেন সংগঠন তাপ না এবং এইটা কেন সংগঠন তাপ, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? সবাই ইয়েস জানো একটু? ইয়েস 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 ইয়েস, ক্লিয়ার? জানাও জানাও, একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। জানাও সবাই। ইয়েস, এই তো, ভেরি গুড। বর্ণালী বর্ণ, আর কেউ? আর কেউ? সবাই জানো, সবাই জানো। আমি চাই কঠিন এই জিনিসটা সবার যাতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, ইয়েস, এই তো, ইনশাল্লাহ। আর কোনোদিন ভুল হবে? ইনশাল্লাহ হবে না। ইয়েস, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো এইটা আশা করি আমরা আর কোনোদিন ভুল করব না। আমরা আরেকটা উদাহরণ দেই। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড তৈরি করব, 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি। কিভাবে তৈরি করলাম? কার্বন মনোক্সাইড আর 1/2 মোল অক্সিজেন নিয়ে
বিক্রিয়া ঘটায় তারপর হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম, দুই দুই কাটাকাটি চলে গেছে আর কি। সো যে কোনো বিক্রিয়ার তাপকে আমরা ΔH বলতে পারি, বাট এইটাকে কি আমরা ΔH ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড বলতে পারবো? এটা কি বলতে পারবো? কমেন্টে জানাও। এই তাপটাকে কি সংগঠন তাপ বলা যাবে কার্বন ডাইঅক্সাইডের? কমেন্টে জানাও ইয়েস অর নো, ইয়েস অর নো। জানাও জানাও জানাও, দেখি দেখি ক্যান্সার দেয় সঠিক। এটাকে কি সংগঠন তাপ বলতে পারবো? না ভাই, ভেরি গুড ভেরি গুড। না না, হ্যাঁ আরো না চাই, না না না, আমাকে মেরো না, হ্যাঁ না, এই তো না, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতেছে, ভেরি গুড। আচ্ছা, বলতে পারবো না, ওকে ক্লিয়ার। তো এবার আমরা সংগঠন তাপের যে কনসেপ্টটা সেটা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। সো এবার আমরা আর একটু সামনের দিকে আসি। দেখো এখানে দহন তাপের একটা বিষয় বলা হয়েছে। সো দেখো এখানে আমরা যত প্রকার তাপ নিয়ে আলোচনা করব সব জায়গায় কিন্তু 1 মোলের কথাটা উল্লেখিত থাকবেই। সো দেখো এখানে বলছে দহন তাপ। সো দহন তাপের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি? 1 মোল বিক্রিয়ককে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিয়ে পুরাবো বা দহন করাবো। কন্ডিশন একটাই, কি করতে হবে? 1 মোলের দহন ঘটানো লাগবে। তাহলে আমরা যদি কোনো পদার্থের 1 মোলের দহন ঘটাই সেক্ষেত্রে যে তাপটা পাবো সেটাকে স্পেসিফিকভাবে আমরা দহন তাপ বলতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। এবং আরেকটা কথা একটু বলে দিই, দেখো সংগঠন তাপ, এই সংগঠন তাপ কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। সংগঠন তাপ কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে জানো? কারণ আমরা তো জানি যে যখন এরকম এরা একে অপরের সাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে তারা কিন্তু স্থিতিশীল হয়, তাপ ছেড়ে দেয়। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা কিন্তু ধরো গ্যাসীয় পরমাণু, সো এরা আলাদা ছোটাছুটি করতেছে, উড়াউড়ি করতেছে। বাট এরা যখন এরকম পানির স্ট্রাকচারে চলে আসে, যখন তারা স্টেবল হয়, স্থিতিশীল হয়, তখন কিন্তু তারা শক্তি ছেড়ে দেয়। এখানে কিন্তু তাদের ব্যাপক শক্তি থাকে, উড়াউড়ি করে, ধাক্কাধাক্কি করে। বাট যখন একটা যৌগ গঠন হয় তখন কিন্তু তারা স্থিতিশীল হয়ে আসে, স্থির হয়ে আসে, তখন কিন্তু তারা তাপ ছেড়ে দেয়। সো গঠন তাপ সবসময় কিন্তু আমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। গঠন তাপ বা সংগঠন তাপ সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। একজন বলছে ছুটি দেন ভাই, ছুটি দিব ভাই, এখানে আর একটু পড়ায় নেই, তারপরে ছুটি দিব। সো এখানে একটু খেয়াল করো দহন তাপ। সো দহন তাপের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের একটু দেখাই। দেখো আমাদের কন্ডিশন কি ছিল? কোনো পদার্থের 1 মোলকে দহন করাইতে হবে। সো 1 মোলকে দহন করাইতে হইলে সেক্ষেত্রে যে তাপের চেঞ্জটা আসবে সেটাকে বলতেছি হচ্ছে দহন তাপ। সো যেমন ধরো আমরা এখানে হচ্ছে মিথেন নিলাম আর হচ্ছে অক্সিজেন নিলাম। সো যে কোনো হাইড্রোকার্বনের, কার্বন এবং হাইড্রোজেন, এদের দহনে কিন্তু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি তৈরি হয়, ঠিক আছে। সো এখানে আমার 1 মোল ছিল মিথেন, আর আমরা যদি বিক্রিয়াটাকে একটু সমতা করতে চাই তাহলে এরকম হবে। আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে কি বলতে পারি? যে কোনো বিক্রিয়ার তাপটাকে আমরা হচ্ছে বিক্রিয়া তাপ বলতে পারি, ΔH বলতে পারি। আর একটু স্পেসিফিকভাবে যদি বলি তাহলে এইটাকে কিন্তু আমরা বলতে পারি ΔH কম্বাসন, ইংলিশে বলা হয় দহন, কম্বাসন অফ মিথেন। কারণ আমরা কি করছি দেখো, 1 মোল মিথেনের দহন করাইছি যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে। সো এখানে অক্সিজেনের মোল সংখ্যা ম্যাটার না, সেখানে যে কোনো মোল থাকতে পারে। মিথেনের জায়গায় তুমি ইথেন নিয়ে দহন করালে সেক্ষেত্রে ভিন্ন মোল অক্সিজেন নিতে হইতো, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি হইতো। সো তোমার কথা একটাই, যদি তুমি 1 মোলের দহন করাও সেক্ষেত্রে যে তাপটা পাওয়া যাবে তাকে কিন্তু আমরা দহন তাপ বলতে পারতেছি, ঠিক আছে।
সো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? দহন তাপের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইয়েস ইয়েস ইয়েস, সে ইয়েস। ক্লিয়ার? এই তো, ভেরি গুড। ইয়েস, আরো কয়েকটা ইয়েস দেখতে চাই। ইয়েস ইয়েস। আচ্ছা, এই তো ভেরি গুড। এই তো আমরা ছেড়ে দিব, আমরা প্রশমন তাপ, গলন তাপ আর বাষ্পীকরণ তাপটা একটু বলবো, তাহলেই ছেড়ে দিব। আচ্ছা, সো এখানে আরেকটা বিষয় যে দহন তাপ, এটাও কিন্তু তোমার অলওয়েজ নেগেটিভ হবে। কারণ বুঝতেই পারতেছো, তুমি হচ্ছে দহন করাইতেছো, বিস্ফোরণ ঘটাইতেছো, সেখানে তোমার ব্যাপক তাপ ছেড়ে দিবে, হ্যাঁ, বাইরে হিট রিলিজ হবে। সো দহন তাপ কিন্তু অলওয়েজ নেগেটিভ। আচ্ছা, এবার আসো প্রশমন তাপ। সো আমি এই যে এই পর্যন্ত পড়াবো, তারপর ছেড়ে দিব। সো দেখো প্রশমন তাপ। সো প্রশমন তাপের ক্ষেত্রেও একটা জিনিস ফিক্স থাকবে। যেমন ধরো, এ দেখো, আমরা জানি প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। এখন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আমাদের যদি 1 মোল পানি উৎপন্ন হয়, এবং 1 মোল পানি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যে তাপটা আমরা পাবো, সেটাই হইতেছে প্রশমন তাপ। সো প্রশমন বিক্রিয়ার প্রশমন তাপের ক্ষেত্রেও কিন্তু আমরা 1 মোলের অস্তিত্ব পাইতেছি। তো এখানে কোথায় অস্তিত্ব পাইতেছি? যখন 1 মোল পানি তৈরি হইতেছে, সেক্ষেত্রে আমরা যে তাপটা পাইতেছি সেটা হচ্ছে প্রশমন তাপ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। ওকে, যেমন ধরো, আমরা যদি একটা বিক্রিয়া দেখাইতে চাই, এখানে দেখাই, এখানে দেখাই, এই জায়গায়, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। সো একটা ক্ষার আর একটা হচ্ছে অ্যাসিড। সো এদের বিক্রিয়া কি হবে? তোমার NaCl তৈরি হবে আর হচ্ছে পানি তৈরি হবে। সো এখন কথা হইতেছে যে এখানে দেখো, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার তাপটাকে তো আমরা ΔH বলতেই পারি, তাই না? সমস্ত বিক্রিয়ার তাপই হচ্ছে বিক্রিয়া তাপ বা ΔH। সো এখানে কি হয়েছে? এখানে হচ্ছে 1 মোল পানি তৈরি হইতেছে। সো যেহেতু এখানে 1 মোল পানি তৈরি হইতেছে, তাহলে এই যে বিক্রিয়া তাপটা, এই বিক্রিয়া তাপটাকে কিন্তু আমরা কি বলতে পারি? আমরা প্রশমন তাপ বলতে পারি বা নিউট্রালাইজেশন এনথালপি বলতে পারি। সো ΔHN, এন দিয়ে নিউট্রালাইজেশন বোঝানো হচ্ছে। সো যদি কোনো বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রশমন তাপ। তাহলে এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আমি করি। দেখো, তুমি হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড নিছো আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো। তো তুমি বিক্রিয়া করাইছো, বিক্রিয়া করলে তোমার সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে আর হচ্ছে এখানে পানি তৈরি হইতেছে। ঠিক আছে? সো আমরা একটু সমতা করি। দেখো, হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, সো 4টা, ওকে। অক্সিজেন আছে হচ্ছে 2টা, হ্যাঁ 2টা, আর সোডিয়াম সালফেট, ওকে। সো এইখানে আমরা যে কোনো বিক্রিয়ার তাপটাকে আমরা বিক্রিয়া তাপ বলতে পারি। সো ΔH লিখলাম, ওকে। সো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে বিক্রিয়ার তাপ, এইটাকে কি আমরা নিউট্রালাইজেশন বা প্রশমন তাপ বলতে পারি? এই বিক্রিয়ার তাপটাকে, এটাকে কি প্রশমন তাপ বলা যায়? বলো তো, কেউ একজন প্রশ্ন করো, মানে অ্যান্সার করো। এইটাকে কি প্রশমন তাপ বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ছুটি দিতেছি ভাই, একটু ধৈর্য শেষ করে দিই। বলা যাবে? বলো তো। না ভাইয়া, এই তো, ভেরি গুড। কেন বলা যাবে না? সবাই একটু না জানো? হ্যাঁ, ভেরি গুড, সবাই বুঝতেছে। দেখো, এইখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয়েছে ঠিকই, বাট এখানে আমরা দেখতেছি কি 2 মোল পানি তৈরি হচ্ছে। সো যেহেতু এখানে 2 মোল পানি তৈরি হচ্ছে, তাহলে এই যে বিক্রিয়া তাপ, এটাকে কিন্তু কখনোই প্রশমন তাপ বলা যাবে না। বুঝতে পারছো? সো 1 মোল পানি তৈরি হইলেই সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে প্রশমন তাপ। তাহলে এখন প্রশমন তাপ আমরা কখন বলতে পারবো? তাইলে
এটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখো 2 মোল পানি তৈরির যে তাপটা সেটা যদি ΔH হয়ে থাকে, তাইলে 1 মোল পানি তৈরির তাপ হইতেছে তোমার প্রশমন তাপ। তাহলে ΔH এর যে মানটা, সো 2 মোল পানি তৈরির যে মানটা, সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমরা এখানে প্রশমন তাপ পেয়ে যাইতে পারবো। কজ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় মেইনলি পানি তৈরি হয়, এরা হচ্ছে আয়ন হিসেবে থাকে, আস্তে আস্তে আমরা দেখাবো। সো পানির ক্ষেত্রেই তোমার মেইনলি চেঞ্জটা মেজারেবল। সো এইটা তো লেখা যায়, তাই না? দেখো তো এটা কি লেখা যায়? ইয়েস, 2 দিয়ে ভাগ করে দিছি। এবার কি ঠিক আছে বিষয়টা? এই সম্পর্কটা এবার ঠিক আছে? একটু জানাও, ইয়েস বললেই শেষ, আজকে ছুটি। ক্লিয়ার? এটা লেখা যায়? ইয়েস ইয়েস, এটা লেখা যায়, জানো? ইয়েস, এই তো ভেরি গুড। আরো ইয়েস, ইয়ো ইয়ো, হ্যাঁ ইয়েস, এই তো ভেরি গুড। ওকে, ঠিক আছে। সো এখানে যারা আসো তারা আশা করি আমাদের এই ক্লাসটা বুঝতে পারছো। আর আজকে তাহলে এখানেই আমরা সমাপ্ত করে দিই, যেহেতু তোমরা পাগল হয়ে গেছো, চলে যাইতে চাইতেছো। সো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা থাকবে।